কাশি এমন একটা সিমটম, আমরাও বিব্রত হয়ে যাই অনেক সময়। খাদ্যনালীর কিছু কারণ আছে যেখানেও কাশি আর সহজে ভালো হয় না। যাদের কাশি কমছেই না তাদের জন্য আপনার পরামর্শ কি? কাশির অন্যতম কারণ হচ্ছে একটা কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা। আচ্ছা, কাশি একটি কমন রোগ। হ্যাঁ, অনেকেই কাশিতে ভোগেন, সর্দি কাশিতে ভুগে থাকেন। তো অনেকের দেখা যাচ্ছে যে কাশি কমছেই না, মানে ওষুধ খাচ্ছে, কোনোভাবেই তার কাশিটা নিয়ন্ত্রণ হয় না। দুদিন পর পর কাশি হয় এবং কাশি যখন হয় তখন দীর্ঘদিন হয়। আপনারা বলেন যে 15 দিনের বেশি কাশি হলে টিউবারকুলোসিসকে আপনারা শনাক্ত করেন বা ওইভাবে আশঙ্কা করেন। তো যাদের কাশি কমছেই না তাদের জন্য আপনার পরামর্শ কি? আমরা যারা রেসপিরেটরি ফিজিশিয়ান তাদের প্রতিদিন আমাদের ওপিডি ক্লিনিকে একটা বিশাল অংশ পেশেন্ট, মোর দেন 30% পেশেন্টই বলবো আমরা এই কাশি নিয়ে আসছে। এবং কাশি এমন একটা সিমটম, আমরাও বিব্রত হয়ে যাই অনেক সময়। কাশি ভালোই হচ্ছে না। রোগী তো কষ্ট পায়, আবার ঘুরে আসে যে হচ্ছে না, ভালো হচ্ছে না। যারা মেডিসিন প্র্যাকটিস করেন তাদেরও একটা বিরাট অংশ চেম্বার, অন্যান্য যে কোনো ফিজিশিয়ানরাও এই কাশি রোগীগুলোকে ডিল করে থাকেন। কিন্তু কাশির অনেকগুলো কারণ থাকতে পারে, শুধু রেসপিরেটরি বা শ্বাসনালী জড়িত কারণ না, অনেকগুলো কারণেই কাশি হতে পারে। যেমন আপনি একটা বলছেন যে টিবি, যক্ষা তো একটা সাধারণ রোগ, সেটা ফুসফুসে হতে পারে, অন্য জায়গায় হতে পারে, কিন্তু আমাদের ফুসফুসে হলেই সাধারণত কাশি হয়। যাদের ওইরকম 3 সপ্তাহের বেশি কাশি থাকে, গায়ে জ্বর থাকে, খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, ওজন কমে যায়, একটা দেখে বোঝা যায় যে টিবি, তাদের কিন্তু আমরা একটা টিবি একটা কারণ দেখতে পারি। খাদ্যনালীর কিছু কারণ আছে যেখানেও কাশি আর সহজে ভালো হয় না, কিন্তু সেটা অনেকে ডিটেকশন করে না, ডায়াগনোসিস হয় না, কিন্তু কাশির অন্যান্য ওষুধ খেতে হবে। যেমন আমরা একটা বলে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, গার্ড বলা হয়, যেখানে খাবার উপর দিকে উঠে আসতে লাগে, রিফ্লেক্স হয়। এটা এন্ডোস্কোপি করলে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টে এন্ডোস্কোপি করলে এটা বুঝতে পারেন, তখন এটা ট্রিটমেন্ট করার পরে কাশি ভালো হয়। আরও আছে যেমন পোস্ট নেজাল ড্রিপ সিনড্রোম একটা আছে, পিএনডিএস, এটাও এক ধরনের ইনফ্লেমেটরি কন্ডিশন, যেটা নাকের সাথে রিলেটেড। নাকের অ্যালার্জি, সবসময় নাকে একটা পানির ভাব থাকে এবং তাতে কাশি হয়। এগুলো স্পেসিফিক ডায়াগনোসিস এগুলো করতে হয়। এছাড়া কাশির অন্যতম কারণ হচ্ছে একটা কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা। আচ্ছা, এটা অ্যাজমারই একটা ভ্যারিয়েন্ট, যেহেতু শ্বাসকষ্ট নাই কখনো, শুধুই কাশি, এটাকে আমরা কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা বলি। এবং তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ওই অ্যালার্জিক প্রিপন্ডারেন্সটা পেয়ে থাকি, যেহেতু তার শ্বাসকষ্ট হয় নাই, শুধুই কাশি, তাদের কখনোই তারা অ্যাজমা হিসেবে কখনো ডাক্তাররা চিন্তা করেন না বা রোগীও চিন্তা করেন না। কিন্তু আলটিমেটলি তার ক্ষেত্রে আমরা পরবর্তীতে বিভিন্নভাবে টেস্ট করে দেখতে পারলাম যে তার এটা কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা। কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমাতে শ্বাসকষ্ট থাকে না, কিন্তু কাশি সারা বছর ধরে কাশি থাকে। এবং এই পেশেন্টটা কিন্তু ব্রঙ্কো প্রভোকেশন টেস্টটা পজিটিভ হয়, ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেসটা পজিটিভ থাকে। হ্যাঁ, এটা এবং তাদের যে কাশির যে অ্যাজমার যে ট্রিটমেন্টগুলো, আমরা স্টেরয়েড ইনহেলার এবং নন স্টেরয়েড, হয়তো এখানে রিলিভার মেডিকেশন যেটা, সেটা হয়তো সাধারণত লাগে না, যেটা সালবিটামল জাতীয়, কিন্তু স্টেরয়েড ইনহেলার জাতীয় যে মেডিকেশনগুলো এবং লামার কম্বিনেশন, এই যে মেডিকেশনগুলো, এগুলো তাকে নিয়মিত দেওয়ার পরে, এবং কোনো কোনো ক্ষেত্রে স্টেরয়েড অরাল ফর্মে দিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে কাশি অ্যান্টিটাসিভ কাফ মানে মেডিকেশন দিতে হয়, এবং তাতে আলটিমেটলি এটা কমে আসে। কাজে একটা হলো কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমার একটা গ্রুপ, একটা হলো আপনার টিউবারকুলোসিস, সেখান থেকে আমরা কাশি রোগী একটা বিরাট অংশ পাচ্ছি। তারপরে আপনার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, যার বারবার হয় রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, সেখানে আমরা কাশি থাকতেছে। তারপরে যেটা গ্যাস্ট্রোএন্টারোলজি, গার্ড, পিএনডিএস, এই যে কারণগুলো, এগুলো সবগুলোতেই কিন্তু কাশি হয়। কাজে আমরা কাশির কারণটাকে যদি একটু আইডেন্টিফাই করতে পারি, তাহলে ইনিশিয়ালি যেমন একটা পেশেন্ট যখন কাশি নিয়ে আসে, আমাদের কিছু ওষুধ তাকে দিতে হয় প্রথম দিনে, যেটা আমরা এম্পেরিক্যালি দিই। নিজে ক্লিনিক্যাল আই থেকে তার সাথে কথা বলে, কনভারসেশন করে, হিস্ট্রি নিয়ে, হ্যাঁ, এক্সামিন করে আমরা উইদাউট ইনভেস্টিগেশন কিছু একটা ওষুধ শুরু করে দিই। শুরু করার পরে হয়তো কোনো কোনো ক্ষেত্রে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে কমে যায়, আর্লি 2-3 দিন 4 দিন 5 দিন ওষুধ খাওয়ার পরে হয়তো কমে যায়। কিন্তু তারপরেও কমুক অথবা না কমুক, 2 ক্ষেত্রে আমাদেরকে টার্গেট থাকবে কারণটা খুঁজে বের করা। আর কারণটা খুঁজে বের করে যদি অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করি আমরা, তাহলে কিন্তু কাশি ভালো। এখন দেখা যাচ্ছে যে কাশি হলেই আমরা যেটা করি, বাজার থেকে ফার্মেসিতে গিয়ে একটা সিরাপ কিনে খাই, মানে যে ধরনের কাশি হোক একটা সিরাপ কিনে খাচ্ছে, বাচ্চার কাশি হচ্ছে তাকেও সিরাপ কিনে খাওয়াচ্ছে। তো এই যে প্রচলিত সিরাপগুলো, এগুলো কি কোনো সাইড ইফেক্ট আছে কিনা? এগুলো রেমিডি, এগুলো কোনো ট্রিটমেন্ট না, আমরা রেমিডি বলতে পারি, যেটা দিলে হয়তো সাময়িকভাবে অ্যান্টিটাসিভ ইফেক্ট বা একটা সুদিং ইফেক্ট হলো, কাশিটা একটু আরাম পাল, কিন্তু এটা পার্মানেন্ট কোন সলিউশন না। ওমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আপনার আস্থার ডায়াগনস্টিক, নির্ভুলতায় কোনো আপোষ নয়। এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাজ করে, কিন্তু এটা কিভাবে কাজ করে সেটাও তেমনভাবে কোনো উল্লেখিত নাই কোথাও। কিন্তু তেমন সিম্পলি আমরা হাউস রেমিডি যেগুলো ব্যবহার করি, আগে যেমন মানুষ তুলসী পাতা সে খেত, সেটাতেও একটা হতো, কারণ ওটার মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট ছিল যেটা আমাদের ইয়ারওয়েকে ইরিটেশনটাকে কমায়। তারপরে আমরা যখন স্টিম ইনহেলেশন নিই,
যাদের ইয়ারওয়ে ড্রাই হওয়ার কারণে ভাপ কাশিটা নেওয়া, হয়, জি। গরম পানির বাষ্পটা, গরম নেওয়া। পানি ঠিক বলবো না, আমরা বলো যেটা বয়লিং পানি ওয়াটার, থেকে যেটা বাষ্পটা, বয়লিং ওয়াটার, অনেকে এটা গরম পানি এবং স্টিম দুটাকে এক করে ফেলে, তার একটা পানি যখন ফুটন্ত থাকে ওই অবস্থায় 5 মিনিট পর্যন্ত ফোটার শেষ হয়, 5 মিনিট পর্যন্ত বোধ হয় এটা বয়লিং থাকে, তারপরে তো গরম পানি দিতে পারে, গরম পানি থেকে কিছু বেরো না, তো বয়লিং ওয়াটারের যে বাষ্পটা সেটা নিতে হবে প্রপারলি, এটা নিয়ে অনেকটা কাজ করা হয়। তারপর আমরা স্টিম আমরা গরম পানি লবণ গরম পানি গড়গড়া করি, সেটাও আমাদের ইয়ারওয়েটাকে ইরিটেশন কমায়। এগুলো রুম রেমিডি বা হাউস রেমিডি কিছু আছে, সেগুলো অনেকে initial ব্যবহার আদার করে। সঙ্গে অনেকে মশলা মিশিয়ে খায়। এগুলোর কোনো মানে ডাইরেক্ট কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন নাই, তবে কোনো ক্ষেত্রে করে, খুব বেশি এটার ইফেক্ট হয় না, ভালো যে দীর্ঘস্থায়ী কোনো ইফেক্ট হয় না, তবে সাময়িকভাবে এগুলো কমাতে হেল্প করে। এখন বাচ্চাদের কাশি হলেই যারা কাশির সিরাপ খায় তাদের ব্যাপারে কি বলবেন? বাচ্চাদের আপনার কাশির সিরাপ আপনার সবার জন্য প্রযোজ্য। বাচ্চারা যেহেতু ওরাল ফর্মে ইনহেলার বা ট্যাবলেট বা নেবুলাইজেশন থেকে সিরাপ খাওয়াটাকে প্রেফার করে বাচ্চাদের ক্ষেত্রে, সেই জন্য এটা বেশি প্রেফারেবল হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে। যেগুলো অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ অথবা যেগুলো কফ সাপ্রেসেন্ট জাতীয় ওষুধ সিরাপ ফর্মে পাওয়া যায়, সেগুলো খেয়ে বাচ্চাদের সাময়িকভাবে কাশি বন্ধ হবে, একবার দুবার খাওয়ানো যেতে পারে, তারপর যদি কাশি ভালো হয় আর না হয় তাহলে দ্যাটস ওকে। কিন্তু যদি বারবার কাশি হতে থাকে তাহলে অবশ্যই তাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে, ওই যেটার মধ্যে খুব বাচ্চাদের ক্ষেত্রে আমরা ওই কাফ ভেরিয়েন্ট অ্যাজমার ব্যাপারটা খুব বেশি করে খুঁজবো। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে টিবি হতে পারে, টিবি খুঁজবো। যদি কারো 3 সপ্তাহের বেশি কাশি, শুধু কাশি না, কাশির সাথে যদি একটা গায়ে জ্বর থাকে এবং দেখা যাবে তাকে মানে এমনি যদি অ্যাজমার একটা পেশেন্ট তার কাশি হচ্ছে, তার কিন্তু আনওয়েল বিং খুব একটা বেশি হবে না। কিন্তু যে পেশেন্টগুলোর 3 সপ্তাহ বেশি কাশি এবং শরীরটার মধ্যে একটা আমাদের শুকিয়ে যাচ্ছে, খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে, ওজন কমতেছে, কফের কালারও চেঞ্জ হয় অনেক সময়। এবং কোন ক্ষেত্রে কফের সাথে একটু রক্ত যেতে পারে, এই যদি হয় তখন আমাদেরকে টিবির কথা প্রথমেই চিন্তা করতে হবে। টিউবারকুলোসিস। আর প্লাস নির্ভর করতেছে এটার সার্কামস্টেন্সের উপর, কোন লেভেল থেকে, মানে এটা যদিও এখন বলা হচ্ছে সব ক্লাসেই হয়, আপার অ্যান্ড লোয়ার ক্লাসে, তবে স্বাভাবিকভাবে লোয়ার অ্যান্ড মিডল ক্লাসে এটার সংখ্যা বেশি।